বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। বাংলাদেশে কোভিড পরবর্তী জটিলতায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেবার সরকারি অনুমতি এখনো মেলেনি। আইনমন্ত্রী বলছেন, আইনগত দিকগুলো খতিয়ে দেখছেন তারা। দরখাস্ত করেছে সেটা হচ্ছে আগের দরখাস্তের ধারাবাহিকতায় সেটার একটা সাপ্লিমেন্ট। এটাকে আবার পুনরায় বিবেচনা করার কোনো আইনি স্কোপ আছে কিনা সেটা তো আইন মন্ত্রণালয়কে দেখতে হবে। সেই জিনিসটাই বিশেষভাবে দেখা হচ্ছে। আর ভারতের বিশেষজ্ঞরা করোনা ভাইরাস মহামারী এখন পূর্ব দিকে এগোচ্ছে এ কথা বলার পর প্রশ্ন উঠছে যে সম্ভাব্য সংকট ঠেকাতে বাংলাদেশ কতটা তৈরি। শুনবেন এ নিয়ে। আরও থাকবে বিশেষ রিপোর্ট। এসব নিয়েই আজকের রাতের অধিবেশন পরিক্রমা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। জাপানে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অলিম্পিক শুরু হওয়ার 2 মাসেরও কম সময়ের আগ পর্যন্ত জরুরি অবস্থার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হওয়ার পর এই নির্দেশ দেওয়া হলো। অনেক জায়গায় হাসপাতালে বেডের অভাবও প্রকট। টোকিও এবং ওসাকার মতো শহরে জরুরি অবস্থা জারি রয়েছে এবং সেটা চলবে এ মাসের শেষ পর্যন্ত। অলিম্পিক শুরু হওয়ার কথা জুলাই মাসে। এই ক্রীড়া প্রতিযোগিতা বাতিলের দাবিতে 2 দিন আগে অনলাইনে আপিল শুরু হয়েছে এবং ইতিমধ্যেই সেখানে 2 লাখের মতো স্বাক্ষর জমা পড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর তার প্রথম নির্বাচনী পরীক্ষায় বিজয়ী হয়েছে। বিরোধী লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় হার্টলিপুল শহরে কনজারভেটিভরা 16% সুইং ভোট পেয়ে বিজয়ী হয়েছে। লেবার পার্টির একজন মুখপাত্র এই ফলাফলকে ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছেন। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এক বোমা হামলায় আহত হওয়ার একদিন পর হাসপাতাল থেকে বলা হচ্ছে তার অবস্থা সংকটজনক এবং তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজধানী মালের এডিকে হাসপাতাল বলছে মিস্টার নাশিদের মাথা, বুক, তলপেট এবং হাত পায়ে আঘাত লেগেছে এবং তার দেহে জীবন রক্ষাকারী অস্ত্রোপচার করা হয়েছে। মিস্টার নাশিদ হচ্ছেন মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের বর্তমান স্পিকার। স্থানীয় সংবাদ মাধ্যম আভাস দিচ্ছে যে ইসলামিক স্টেট গোষ্ঠী তার উপর ওই হামলা চালিয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে যে দিল্লিতে প্রতিদিন 7,000 মেট্রিক টন মেডিকেল অক্সিজেন সরবরাহ তাদের নিশ্চিত করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি সামাল দিতে দিল্লি হিমশিম খাচ্ছে। এই যোগান নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও আদালত দিয়েছে। তবে কেন্দ্রীয় সরকার যুক্তি দেখিয়েছে যে প্রত্যেক রাজ্যের হাইকোর্ট যদি একই ধরনের নির্দেশ জারি করে তাহলে গোটা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে। ভারতে কোভিড আক্রান্তের সর্বমোট সংখ্যা 2,10,00,000 ছাড়িয়ে গেছে। সোমালিয়ার বিরোধী দলের সাথে সংশ্লিষ্ট সৈন্যরা রাজধানী মোগাদিশুতে যে জায়গাগুলোতে অবস্থান নিয়েছিল সেগুলো থেকে তারা সরে আসতে শুরু করেছে। এর আগে এক বিপজ্জনক রাজনৈতিক অচলাবস্থা অবসানের লক্ষ্যে চালানো প্রয়াসে অগ্রগতি হয়। দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভেতরকার বিভিন্ন উপদলের মধ্যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছিল। গত সপ্তাহান্তে প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজো তার ক্ষমতার মেয়াদকাল 2 বছর বাড়ানোর এক পরিকল্পনা বাতিল করেন এবং প্রধানমন্ত্রীকে নির্বাচনের আয়োজন করতে বলেন। চীন বিশ্বের দেশগুলোকে আবার আশ্বস্ত করেছে যে এই সপ্তাহান্তে তাদের যে রকেটটি পৃথিবীর বুকে আছড়ে পড়বে তার থেকে ক্ষতির আশঙ্কা খুবই কম। একজন চীনা মুখপাত্র বলছেন, বায়ুমণ্ডলে প্রবেশ করার আগেই এই রকেটের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যাবে। গত সপ্তাহে চীন তাদের নতুন মহাকাশ স্টেশনের একটি অংশ উৎক্ষেপণের জন্য এই রকেটটি ব্যবহার করেছিল। বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। বাংলাদেশে কোভিড পরবর্তী জটিলতায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেবার ক্ষেত্রে দেশটির সরকারের অনুমতি এখনও পাওয়া যায়নি।
আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন যে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় কিনা এর আইনগত সব দিক তারা খতিয়ে দেখছেন। অন্যদিকে খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির সূত্রগুলো বলছে যে বিদেশে নেবার ক্ষেত্রে সরকারের অনুমতির বাইরেও আরও কিছু জটিলতা রয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট নিয়ে আজ মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে। সন্ধ্যার পর হাসপাতালটির সামনে অপেক্ষমান সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেছেন, মিসেস জিয়ার শারীরিক অবস্থা আগের দিনের মতো অপরিবর্তিত রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে মেডিকেল বোর্ড যে চিকিৎসা গতদিনও ছিল সেই চিকিৎসায় অব্যাহত রেখেছেন। গতকালকে ন্যায় আজকেও ওনার অবস্থা স্থিতিশীল আছে। গতকালকেও যে অবস্থায় ছিলেন আজকে অপরিবর্তিত অবস্থায় উনি আছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য এখন সরকারের অনুমতি পাওয়ার বিষয়টিতে তার পরিবার ও দল অগ্রাধিকার দিচ্ছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সরকারের সাথে যোগাযোগের ভিত্তিতেই খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার গত বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আবেদনটি করেন। এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। সরকার বিষয়টিকে ইতিবাচক ও মানবিক দৃষ্টিতে দেখে দ্রুত সিদ্ধান্ত দেবে গতকাল সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে এমন ইঙ্গিত ছিল। তবে এখনও অনুমতি দেয়া হয়নি। সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার মামলার সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়েছিল। সেখানে দুটি শর্ত ছিল যে তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়া যাবে না। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া যায় কিনা এর আইনগত দিক তারা খতিয়ে দেখছেন। ব্যাপারটা হচ্ছে যে ওনাদের যে প্রথম আবেদনটা ছিল সেই আবেদনটার প্রেক্ষিতে আমরা কিন্তু ফৌজদারি কার্যবিধির 401 ধারায় তার দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে এখন যে দরখাস্ত করেছে সেটা হচ্ছে আগের দরখাস্তের একটা আগের দরখাস্তের ধারাবাহিকতায় সেটার একটা সাপ্লিমেন্ট। আমরা সেটা দেখছি যে এই সাপ্লিমেন্টটা 401 ধারায় গ্রহণ করা যায় কিনা, এটাকে আবার পুনরায় বিবেচনা করার কোনো আইনি স্কোপ আছে কিনা সেটা তো আইন মন্ত্রণালয়কে দেখতে হবে। সেই জিনিসটাই বিশেষভাবে দেখা হচ্ছে। বিএনপি নেত্রীর পরিবার এবং দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের অনুমতি পেলেই 24 বা 48 ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাতে নেওয়া যায় সে ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সেজন্য সরকারের অনুমতি ছাড়াও বিভিন্ন জটিলতা তাদের মোকাবেলা করতে হচ্ছে। 2019 সালে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হলেও এতদিন তা নবায়ন করা হয়নি। এখন জরুরি ভিত্তিতে সেই পুরনো পদ্ধতির মেশিন রিডেবল পাসপোর্টই নবায়ন করতে হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও সৌদি আরব সহ বিভিন্ন দেশেই বাংলাদেশিদের যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। বিএনপি নেতারা বলেছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সেসব দেশের বিধিনিষেধ সমস্যা হবে না বলে তারা মনে করেন। আর সে বিষয়টি দলটির নেতা তারেক রহমান দেখছেন বলেও তারা জানান। পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিতে আগ্রহী। বিকল্প হিসেবে সিঙ্গাপুরের বিষয়েও তাদের চিন্তায় রয়েছে। এছাড়া সৌদি আরব সহ আরও সুবিধাজনক বিভিন্ন দেশে নেওয়ার বিষয়েও তাদের আলোচনায় রয়েছে। তবে বিমানে দূরের যাত্রার বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার এখনকার শারীরিক অবস্থার উপর। তাঁর বোন সেলিমা ইসলাম বলেছেন, কোন দেশে নেওয়া যাবে সেটা চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই তাঁরা চূড়ান্ত করবেন। আমরা চাচ্ছি যে বাইরে নিয়ে গিয়ে তার চিকিৎসাটা হোক। এখন বাইরে এখন কোথায় যেতে পারবে, তার শারীরিক অবস্থা যেরকম, কতখানি জার্নি সে সহ্য করতে পারবে, এই মতো অবস্থায় ডাক্তাররা ডিসাইড করবে কোথায় যাবে। তাকে আমরা চাচ্ছি বাইরে দিয়ে গিয়ে চিকিৎসা করার জন্য। এখানে তো ডাক্তাররা যতটুকু সম্ভব করেছে, আর ওনাদের পারমিশন হলে তারপরে ডিসাইড করবে আর কি কোনখানে যাবে। এদিকে সরকারের একাধিক সূত্র বলছে, 2-1 দিনের ভিতরেই বিষয়টিতে সিদ্ধান্ত আসতে পারে। কাদির কল্লোল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে দেশের করোনা ভাইরাস মহামারী এখন ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে। ভারতের পূর্ব দিকের রাজ্যগুলোতে যদি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকে তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা নতুন সংকটের কারণ হতে পারে বলে মনে করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। কারণ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলেও এখনও প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী যান বাংলাদেশে আসছে ভারত থেকে। সেখানে কতটা স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে সেটা নিয়েও উঠছে প্রশ্ন। ঢাকা থেকে ফারহানা পারভিন।
আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহার পূর্ব ভারতের এই 5টি রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে ওই রাজ্যগুলোর কর্মকর্তাদের সাথে আপৎকালীন বৈঠকের পরই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে। ভারতের ভেরিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে কারণে সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ সরকার। শুধুমাত্র পণ্য পরিবহনের জন্য খোলা রয়েছে সীমান্ত। এখন পরিবহনের চালক এবং পরিবহন শ্রমিক যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন প্রতিদিন, তারা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানছেন না বলে জানা যাচ্ছে। বাংলাদেশের বেনাপোল সীমান্তের একজন ব্যবসায়ী আবুল হাসনাত খান বলছিলেন, বেনাপোল সীমান্ত দিয়ে 24 ঘণ্টায় কয়েক হাজার পরিবহন বাংলাদেশে প্রবেশ করছে, আর এসব পরিবহন শ্রমিকরা কোনো কোয়ারেন্টিন মানছেন না। করোনার কোনো নিষেধাজ্ঞাই তাদের ভিতরে নাই, আর তারা বুঝতেছেও না। এক একটা গাড়িতে 2টা করে ড্রাইভার থাকে, 2টা হেল্পার থাকে, অ্যাটলিস্ট 4 জন। তো এরা যখন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতেছে, এরা কিন্তু 1 থেকে 15 দিন পর্যন্ত স্টে করতেছে। তো এরা উপস্থিত আমাদের যে আশেপাশের যে বাজারগুলা, আশেপাশের যারা এই মাল লোডিং আনলোডিং করে, এদের সংস্পর্শে কিন্তু তারা অলরেডি যাচ্ছে। তো এখান থেকে ডেঞ্জারটা আমরা মনে করি, আমরা বিশেষ করে ভয় পাচ্ছি এখানে। দক্ষিণ পশ্চিম বা উত্তর ভারতের তুলনায় পূর্ব ভারতের পরিস্থিতি এতদিন কিছুটা ভালো ছিল, কিন্তু তা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে ইঙ্গিত পাওয়ার পর ওই 5টি রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় আমলা ও বিশেষজ্ঞরা। পরে এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানায়, যাবতীয় সাক্ষ্য প্রমাণ এদিকেই দিক নির্দেশ করছে যে কোভিড মহামারী এখন ক্রমশ পূর্ব ভারতের দিকে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজিস্ট সাবেরা গুলনাহার বলছিলেন, ভারতের সাথে স্থলবন্দর বন্ধ করা জরুরি, কারণ ভারতের ভেরিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নেই। আমরা তো সিভিল সার্জনের অফিসে যে পাসপোর্টের রিপোর্ট গুলো করি, আমরা তো প্রতিনিয়তই কিন্তু দেখছি যে স্থলবন্দর দিয়ে অনেক লোক কিন্তু ইন্ডিয়া যাওয়া আসা করছে। এই জিনিসগুলো একদম টোটালি বন্ধ করা দরকার। স্থলবন্দর গুলোও বন্ধ করা দরকার, যেন ভারত থেকে কেউ আমাদের দেশে আসতে না পারে, আমাদের দেশ থেকে কেউ ভারতে যেতে না পারে। কারণ আমাদের দেশ থেকে ভারতে গেলেও কিন্তু তারা আবার ফেরত আসবে ওখান থেকে। এই জিনিসটা আমাদের দেশের জন্য খুবই জরুরি। ভারতে এখন যে অবস্থা হয়েছে, এই অবস্থাটা আমাদের দেশে হলে আমাদের দেশে সামাল দেওয়ার মতো সক্ষমতা আমাদের হেলথ সেক্টরের নাই। বাংলাদেশে বর্তমানে লকডাউনের আওতায় বিশেষ কিছু ফ্লাইট ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তবে শুধুমাত্র পণ্য পরিবহনের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ রয়েছে। বাংলাদেশ সরকারের কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির প্রধান ড. শহীদুল্লাহ বলেন, ট্রাক চালক এবং সহকারীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিন করতে হবে। যদি মানা না হয় তাহলে করণীয় সম্পর্কে তারা এখন সরকারের কাছে সুপারিশ করবেন। আমাদের কাছে ভারতীয় যে মিউট্যান্ট ভাইরাসটা না আসে, সেই জন্য আমরা কি চাই, আমরা চাই যে ভারতের সঙ্গে আমাদের সীমান্তটা বন্ধ করার পরামর্শ ছিল এবং সেটা সরকার করেছে। কারণ করার কারণে যাত্রী হয়তো বন্ধ হয়েছে, কিন্তু পণ্যবাহী যে ট্রাক বা তার যে ড্রাইভার, তার যে হেল্পার, তাদেরকে তো অবশ্যই ওই একই স্বাস্থ্যবিধির আওতায় আনতে হবে, অর্থাৎ তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, তাদেরকে টেস্ট করা এবং কারোর সাথে মিশতে না দেওয়া। আমাদের তরফ থেকে এটা জানানো হবে যে এটা তো ঠিক হচ্ছে না, এটাকে ঠিক করতে হবে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 37 জন মারা গেছেন। এই সময়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1682 জন। ফারহানা পারভিন, আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে বলে সেই রাজ্যের সরকার জানিয়েছে। খুন ছাড়াও মারধর, ঘর জ্বালিয়ে দেওয়ার মতন বহু ঘটনা তাদের কর্মী সমর্থকদের সঙ্গে ঘটছে বলে বিজেপি দাবি করছে। আবার তৃণমূল কংগ্রেসও দাবি করছে যে তাদের নেতাকর্মীদেরকে মারধর করা হচ্ছে। সিপিআইএম এবং আইএসএফের লোকেরাও একজন করে খুন হয়েছে বলে বলা হচ্ছে। বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম কলকাতায় সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর সঙ্গে। দেখুন পুলক, মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল, বিজেপি আর সংযুক্ত মোর্চা মিলিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন এখনো পর্যন্ত 16 জন। এর মধ্যে 14 জনই তাদের দলের কর্মী নেতা সমর্থক বলে বিজেপি দাবি করেছে, আর 2 জন সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ এর যে জোট হয়েছিল তাদের কর্মী। জোটের কর্মীদের অনেক জায়গায় সহিংসতার শিকার হতে হচ্ছে বলে তারা দাবি করছে এবং বিজেপির ওপরেই সব থেকে বেশি সহিংসতা হচ্ছে বলে এটা তারা দাবি করছে। এছাড়াও বহু বাড়ি জ্বালিয়ে দেওয়া, ঘর ভাঙা, এলাকা ছাড়া করার মতো ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আবার তৃণমূল কংগ্রেসের এক নেতা যিনি বিজেপির কাছে পরাজিত হয়েছেন কোচবিহারের দিনহাটায়, তারও মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে।
আবার এমন অনেক ঘটনাও বিজেপি যেগুলো দাবি করেছিল যে তাদের নেতাকর্মীদের উপরে সহিংসতার ঘটনা বলে, এবং সেগুলো যে ভুয়ো সেটাও সামনে এসেছে। যেমন শীতলকুচি নামের উত্তরবঙ্গের একটি জায়গায় তাদের এমন একজন কর্মী নিহত হয়েছেন বলে বিজেপি টুইট করেছিল, যিনি আসলে ইন্ডিয়া টুডে পত্রিকার সাংবাদিক। এবং এছাড়াও একটি গণধর্ষণের কথা বলা হয়েছিল, সেটাও ভুয়ো। এবং পুলিশ এই ভুয়ো পোস্টগুলিকে ধরতে ব্যবস্থা নিতে শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু ঘটনা তো ঘটছেই সহিংসতার। তবে তৃণমূল কংগ্রেসের নেতারা ব্যক্তিগত আলাপচারিতায় যেটা বলছেন যে যেভাবে ভোটের আগে এবং পরেও বিজেপির নেতারা ধর্মীয় উস্কানি দিয়েছেন, বিজেপির অনেক নেতাকর্মীর সামাজিক মাধ্যমে পোস্টে কিন্তু এরকম ভাবে সরাসরি হিন্দুরা আক্রান্ত হচ্ছেন মুসলমানদের দ্বারা, এরকম ভাবে লেখা হচ্ছে। তো সেই সব উস্কানির কারণেই তৃণমূল কংগ্রেসের নেতাদের মতে যে তার একটা প্রভাব তো নিচু তলার কর্মীদের মধ্যে পড়বে, এবং সেটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে। পুরো তো সরকার বা পুলিশ প্রশাসন তারা এই সব সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? দেখুন, মমতা ব্যানার্জি কিন্তু ভোটে জেতার দিনই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি এই সমস্ত সহিংসতার ঘটনা বরদাস্ত করবেন না, তিনি এগুলো কঠোর হাতে বন্ধ করবার নির্দেশ দিয়েছিলেন। এবং গতকাল তিনি প্রত্যেক যতজন মারা গেছেন যে দলেরই হোক না কেন তাদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার, এটাও ঘোষণা করেছেন। কিন্তু আসলে মমতা ব্যানার্জির যে বার্তা সহিংসতা বন্ধ করার, সেটা নিচু স্তর পর্যন্ত সেই বার্তা এখনো হয় পৌঁছচ্ছে না, অথবা মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেও স্থানীয় কর্মীরা এখনো হিংসাত্মক ঘটনাগুলি চালিয়ে যাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে মমতা ব্যানার্জির সরকার মাত্র 2 দিন হলো শপথ নিয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত পুলিশ প্রশাসনের গোটা বিষয়টাই নিয়ন্ত্রণ করছিল নির্বাচন কমিশন। তো তাই সবটা দায় তাদের সরকারের ওপরে দেওয়া যায় না। যদিও এখানে বলে রাখি যে তৃণমূল নেতাদের এই কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক না। স্থানীয় আইন শৃঙ্খলার সমস্যা হলে সেটা সামলানোর দায়িত্ব সবসময় স্থানীয় থানাগুলিরই হাতে থাকে। তবে বিশ্লেষকরা একটা কথা বলছেন যে এই সহিংসতা হয়তো আর খুব বেশি দিন চলবে না, কিন্তু যেভাবে এই সহিংসতার ঘটনাগুলিতে ধর্মের বিষয়টা নিয়ে আসা হচ্ছে, সেটা একটা দীর্ঘমেয়াদী বিভাজন কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে তৈরি করে দিতে পারে, এরকম একটা আশঙ্কার কথা বিশ্লেষকরা বলছেন। অমিতাভ ভট্টশালী। বাংলাদেশের কওমি মাদ্রাসার নীতি নির্ধারণী বোর্ড মাদ্রাসাগুলোতে ছাত্র শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করবার যে সিদ্ধান্ত নিয়েছে তা গুরুত্ব কতটা আর কতটা তা কার্যকর করা সম্ভব হবে, এ নিয়েই এবারে বিশেষ রিপোর্ট পরিবেশন তৈরি করেছেন কাদির কল্লোল। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক ফাতেহা ফারজানা তাঁর মাদ্রাসায় প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পর্যন্ত 700 জনের মতো ছাত্রী রয়েছে। কওমি মাদ্রাসায় ছাত্র রাজনীতির বিপক্ষে তাঁর অবস্থান। ফাতেহা ফারজানা বলেছেন, শিক্ষকদের কেউ কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত থাকলে মাদ্রাসায় তার প্রভাব যেন না পড়ে, সেটা তিনি চান। রাজনীতি ইসলাম সমর্থন করে, তবে আমরা শিক্ষক শিক্ষিকা যারা মাদ্রাসায় আছি তারা আবার ছাত্ররা রাজনীতি করবে, ছাত্র বা ছাত্রী যারাই আছে তারা ছাত্র রাজনীতি করবে, এটা অপছন্দ করবে। নিষেধাজ্ঞাটা কার্যকর উচিত বলে আমি মনে করি, এবং শিক্ষক যারা আছে তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে করবে। সবাই ভালো মানুষ। রেডি তো? কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরও অনেকে একই ধরনের মত প্রকাশ করেন। ঢাকার মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ি এলাকায় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয়। তাদের একজন দাওরায়ে হাদিসের ছাত্র সাইফুল হক বলেছেন, তিনি মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতির বিরুদ্ধে। তবে তিনি মনে করেন, কখনো ইসলাম ধর্মের অবমাননার অভিযোগ উঠলে তার প্রতিবাদ করার ক্ষেত্রে বাধা থাকা উচিত নয়। মাদ্রাসার ভিতরে মাদ্রাসার বাইরে গিয়ে রাজনীতি করতে পারে যারা আদর্শ উস্তাদ, তারা করতে পারে, কিন্তু ছাত্র যারা আছে সম্পূর্ণ রাজনীতিকে নিষিদ্ধ মনে করি। এটা আমরা যখন নাস্তিক মোরতাদরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, ওই ক্ষেত্রে আমরা যাই আর কি। কওমি মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের রাজনীতির বিষয়ে নতুন করে আলোচনায় এসেছে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার প্রেক্ষাপটে। গত মার্চের শেষ সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় সহিংসতা হয় এবং কমপক্ষে 17 জনের প্রাণহানি ঘটে।
বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনাগুলো নিয়ে 100-র বেশি মামলায় সরকার হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির নেতৃত্বের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগও আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে কোণঠাসা এবং বিপর্যস্ত হেফাজতের নেতৃত্ব সরকারের সাথে সমঝোতার চেষ্টায় নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে বক্তব্য তুলে ধরছে। হেফাজতের নেতাদেরই অনেকে কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ডে রয়েছেন। এখন সেই বোর্ডেরও বৈঠক করে কওমি মাদ্রাসায় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়েছে। বোর্ডের সহসভাপতি নুরুল ইসলাম জেহাদি হেফাজতে ইসলামেরও মহাসচিব। তিনি বলেছেন, কওমি মাদ্রাসায় আগে থেকেই রাজনীতি নিষিদ্ধ ছিল, তবে তিনি উল্লেখ করেছেন যেহেতু মাদ্রাসায় রাজনীতির অভিযোগ তোলা হয়েছে সেজন্য তাদের বোর্ড নতুন করে মাদ্রাসায় রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে। কওমি মাদ্রাসার ভর্তি ফরমের মধ্যে একটা শপথনামা, অঙ্গীকারনামা আছে প্রত্যেক ছাত্রের জন্য। এই অঙ্গীকারনামার মধ্যে পরিষ্কার লেখা, হাটাদারিত আছে, আমার মাদ্রাসা আছে কেলগাঁও, এর লেখা আছে যে কোন রাজনৈতিক সংগঠন দলীয় কোনো রাজনীতি মাদ্রাসার মধ্যে করতে পারবে না ছাত্র জীবনে। এটা তো কলেজ ইউনিভার্সিটির মতো না কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা বলতে যে কওমের মাদ্রাসা, পাবলিকের মাদ্রাসা, সেই হিসাবে সবাই দান করে। অতএব এখানে কোনো দলীয় রাজনীতি করার কোনো অবকাশ নাই। সম্প্রতি ঘটনার প্রেক্ষিতে এটাকে আরো করার জন্য, কার্যকর করার জন্য সিদ্ধান্ত হয়েছে। ওই মাদ্রাসার শিক্ষক ছাত্ররা সক্রিয় রাজনীতি করতে পারবে না, দলীয় রাজনীতি করতে পারবে না। অভিযোগটা কিন্তু আছে যে মাদ্রাসার ইসলামপন্থী বিভিন্ন দল তারা কিন্তু মাদ্রাসা নির্ভর হয়ে উঠেছে এবং শিক্ষকরা সরাসরি রাজনীতির সাথে জড়িত থাকছেন, ছাত্রদেরকে সমাবেশ মিছিলগুলোতে নিয়ে আসছেন। সবাই না, এটা আছে কিছু কিছু শিক্ষক জড়িত। মাদ্রাসাটা তো আমি চালাই, 2-3টা চালাই, এগুলির মধ্যে তো এরকম দেখতেছি না যে সব শিক্ষক না, হয়তো 2-1 শিক্ষক। কিন্তু আপনাদের হেফাজতে ইসলামেরই যে 2013 সালের যে ঢাকা অবরোধ বা শাপলা চত্বরে যে অবস্থান ছিল, সেখানে যেটা দেখা গিয়েছিল যে জমায়েতের বড় অংশই ছিল মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র, সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তারা। এটা তো ভিন্ন বিষয়। হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না, এটা হলো ঈমান আকীদার ব্যাপার। এটার জন্য তো সব দলের, সব মতের, সর্বস্তরের, সব শিক্ষা প্রতিষ্ঠানের লোকেরা এখানে জমায়েত হইতে পারে ঈমানি তাকিদে। এটা রাজনীতির সাথে এটা করা যাবে না। কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অনেকে দাবি করেন তাদের মাদ্রাসাগুলোতে আগে থেকেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসাগুলোতে ছাত্র সংগঠনের কোনো শাখা বা ইউনিট নেই। তবে ইসলামপন্থী অনেক দলের কর্মসূচিতে মাদ্রাসার ছাত্রদের সক্রিয় অংশগ্রহণের অভিযোগ অনেক পুরনো। মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করেন এবং ইসলাম বিষয়ক লেখক শরীফ মোহাম্মদ বলেছেন, মাদ্রাসার ছাত্রদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি আসে তাদের শিক্ষক এবং মাদ্রাসার প্রশাসনের ইচ্ছায়। কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে দলগুলো আছে, অন্যান্য মাদ্রাসার হুজুর, ছাত্র শিক্ষক, মাদ্রাসায় কিন্তু ওপেন রাজনীতির চর্চার সুযোগ দেই। ধরুন আমি কথাটাকে এভাবে বলি যে আমি যে মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার প্রিন্সিপাল যদি খেলাফত মজলিস করেন, তাহলে আমাদের সব ছাত্রদের খেলাফত মজলিস করতে হবে। আমি ইসলামী আন্দোলন বা জমিয়তে উলামা করতে পারবো না। আবার আমি যদি জমিয়তে উলামা করি, জমিয়তে উলামা ইসলাম, তাদের নেতৃত্বে মাদ্রাসাটা চলে, তার প্রিন্সিপাল ওই দলের, বড় বড় শিক্ষক ওই দলের, তাহলে ওই ছেলেরা ওইটা করবে। অর্থাৎ মাদ্রাসাগুলোতে ছেলেদের রাজনীতিটা অনেকটা মাদ্রাসার প্রশাসন এবং শিক্ষকদের, এটাকে ইচ্ছায় বলি অনিচ্ছায় বলি, এই যে প্রবাহিত হওয়া, এইটা মুক্ত রাজনীতির চর্চার মধ্যে ঠিক যায় না। এজন্য আমার কাছে মনে হয় যে ইসলামী যে রাজনীতিগুলো কওমি মাদ্রাসার আলেমদের নেতৃত্বে হয়, এখানে ছাত্রদের অংশগ্রহণের পাশাপাশি ব্যাপকভাবে পাবলিকের অংশগ্রহণ, ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ দরকার। তা না হলে এটা আজ হোক বা কাল হোক, নৈতিকভাবে অথবা পলিটিক্যাল ভাবে অথবা মিডিয়াগতভাবে এই প্রশ্নটা একসময় খুব প্রকট হবে যে আপনারা ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করেন ঠিকই আছে, কিন্তু ছাত্ররা তো অনেকটা ক্লাসের মতো আপনাদেরকে ফলো করে। শরীফ মোহাম্মদের মতে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর মাদ্রাসার বাইরে বিভিন্ন শ্রেণী পেশার এবং সাধারণ মানুষের মধ্যে সাংগঠনিক কাঠামো রয়েছে। ইসলামী আন্দোলন সহ আরও 2-1টি দলেরও মাদ্রাসা ছাড়াও সাধারণ মানুষের মধ্যে সংগঠন আছে, কিন্তু ইসলামপন্থী অন্য দলগুলো মাদ্রাসা কেন্দ্রিক। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ইসলামী রাজনীতি করলে তিনি তাতে দোষ দেখেন না, তবে সেই রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করাকে তিনি সঠিক বলে মনে করেন না।
ইসলামী রাজনীতি বা ইসলামী দল যারা করে তারা যে ছাত্র এবং ওস্তাদ কওমি এর উপরই নির্ভর, এটাই আসলে মূলত বাস্তবতা না। যেহেতু ছাত্র ওস্তাদ এরা ইসলামী নীতি আদর্শ এরা পড়াশোনা করে, সে অনুযায়ী তারা জীবন গঠন করে, সেই হিসেবে তারা এর সাথে সম্পৃক্ততা থাকে। তবে ছাত্র এবং ওস্তাদ এর উপরে নির্ভরশীল হইয়া যদি কোনো ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কেউ চেষ্টা করে, এটা সম্পূর্ণ ইসলাম এবং মানবতা এটা সর্বদিক থেকে এটা কিন্তু একটা অযৌক্তিক একটা ব্যাপার, এটা আসলে ঠিক না। ধর্মভিত্তিক রাজনীতি বা ইসলামপন্থী দলগুলোর উত্থান ও শক্তি সঞ্চয়ের বিষয়টিও সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে। দেশের গ্রাম পর্যায় পর্যন্ত মাদ্রাসা শিক্ষার বিস্তারের কারণে এই দলগুলোর একটা অবস্থান তৈরির সুযোগ হয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা আলতাফ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, তবে স্বাধীন বাংলাদেশে 4 দশক আগে কওমি মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 1981-তে দেখা গেছে যে আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি রাজনীতি নিজে করেছেন। লালবাগ মাদ্রাসার উনি প্রিন্সিপাল ছিলেন। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও রাজনীতি করেছেন। তারপরে সাইকোলজিস্ট আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমির রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যে ছিলেন ওনারা তো কওমি মাদ্রাসায় লেখাপড়া করছেন, কওমি মাদ্রাসা পরিচালনা করছেন, ওনারা তো রাজনীতি করছেন। এই অভিযোগ তো তখন আমরা শুনি নাই যে মাদ্রাসা ইসলামী রাজনীতি নিষিদ্ধ। এটা তো এখন আমরা আবার একটা চক্র এই জিনিসটা কাজ করতে। মাদ্রাসার বাইরে বিভিন্ন মহল থেকে মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি নিয়ে বিভিন্ন সময় নানা রকম অভিযোগ করা হয়। সাধারণ শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রাশেদা কে চৌধুরী বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে রাজনীতিকীকরণ করে এক ধরনের উগ্রতার সৃষ্টি করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষা একটি ধারা, ধর্মীয় ধারার শিক্ষা পৃথিবীর সর্বত্র আছে, কিন্তু বিপদটা এসছে তখন যখন মাদ্রাসা শিক্ষাকে রাজনীতিকীকরণ করা হয়েছে, এক ধরনের উগ্রবাদের সূচনা করা হয়েছে, শিক্ষার্থীদেরকে নানাভাবে প্ররোচিত বা প্রলোভিত করা হয়েছে রাজনীতির মধ্য দিয়ে। সেখানে আমি মনে করি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে রাখতে আমরা পারিনি তাদেরকে। তাদের নিয়ন্ত্রণের কথা বলছি না, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে কোনো ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে তারা নাই। তারা নিজস্ব পন্থায়, নিজস্ব গতিতে, নিজস্ব পদ্ধতিতে পরিচালিত। ঘটনাগুলো তো নতুন না, এটা রাজনীতির নামে যদি ধর্মের অপব্যাখ্যা হয়, বারবারই এ ধরনের ঘটনা ঘটেছে, উঠে এসছে। এখন তারা বিপাকে পড়েছেন বলেই হয়তো করতে চাচ্ছেন, কিন্তু এখানে সরকারের শক্ত হাতে পদক্ষেপটা নেওয়া প্রয়োজন। কওমি মাদ্রাসার নীতি নির্ধারণী বোর্ড এখন মাদ্রাসায় রাজনীতি নিষিদ্ধের কথা নতুন করে তুলে ধরছে, কিন্তু তারাই মানতে রাজি নয় যে মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি চলছে ব্যাপকভাবে। মাদ্রাসার সাথে সম্পৃক্ত অনেকে আবার মনে করেন, কওমি মাদ্রাসার উপর সরকারের সেভাবে নিয়ন্ত্রণ নেই। সাম্প্রতিক পরিস্থিতির সুযোগে সরকার এক ধরনের চাপ তৈরি করতে পেরেছে এবং সেজন্য মাদ্রাসার নেতৃত্ব রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত সামনে এনেছে। তবে সেই সিদ্ধান্ত কার্যকর করার প্রশ্নে বিশ্লেষকদের সন্দেহ রয়েছে। এ ব্যাপারে সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সতর্ক বক্তব্য দিয়েছেন। সেটা কার্যকরী করতে হবে, তো কার্যকরী যে না করতে মুখে বলে তো কোনো লাভ নেই। কার্যকরী হবে কি হবে না সেই বিষয়ে আমরা আলোচনা করছি তারা যেন কার্যকর করতে পারে। মাদ্রাসা শিক্ষকদের অনেকে অবশ্য মনে করেন, তাদের নীতি নির্ধারণী বোর্ড চাইলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব। হাটহাজারী মাদ্রাসার শিক্ষক আশরাফ আলী নিজামপুরী নিজে চট্টগ্রামের মিরেশ্বরাই এলাকায় একটি মাদ্রাসা পরিচালনা করে থাকেন। তিনি বলেছেন, সর্বোচ্চ বোর্ডের সিদ্ধান্ত কওমি মাদ্রাসাগুলো মানতে বাধ্য। এটা বাস্তবায়ন করা সম্ভব, কারণ এটা হাইয়াতুল উলিয়া হলো আমাদের সর্বোচ্চ কওমি মাদ্রাসার অথরিটি বোর্ড। ওখান থেকে যে সিদ্ধান্ত আসবে এটা সবাই মানতে বাধ্য। কিছু কিছু মাদ্রাসার শিক্ষক রাজনীতির সাথে জড়িত আছেন, কিন্তু অধিকাংশ মাদ্রাসার শিক্ষক রাজনীতির সাথে জড়িত নয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই রাজনীতির সাথে পাঠ্য জীবনে কোনো ছাত্র জড়িয়ে পড়া এটা ঠিক নয়। মাদ্রাসার নীতি নির্ধারণী বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কওমি মাদ্রাসায় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করার জন্য এবার আলেমদের নিয়ে 15 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, এখন সরকারের চাপ এবং পরিস্থিতি সামলানোর জন্য মাদ্রাসার নেতৃত্বের এমন সিদ্ধান্ত নেওয়াটা একটা সাময়িক কৌশল হতে পারে। শুনছিলেন কাদির কল্লোলের বিশেষ প্রতিবেদন।
অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। বাংলাদেশে কোভিড পরবর্তী জটিলতায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেবার সরকারি অনুমতি এখনও মেলেনি। আইনমন্ত্রী বলেছেন যে তারা আইনি দিকগুলো খতিয়ে দেখছেন। শেষ করছি পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ আগামীকাল সন্ধ্যে 7:30 ভারত 7টায় শুনবেন আশা করে। এখানেই বিদায় নিচ্ছি আমি পুলক গুপ্ত। ভালো থাকবেন। শুভরাত্রি। This is the BBC.